নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে রাত 9টা মানে নিউজ রুম লাইভ। আর শুরুতেই আমরা একটু নজর রাখি চম্পাহাটিতে ভুয়ো ভোটার। তৃণমূলের দাবি নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার ভোটার তালিকায় রয়েছে প্রচুর ভুয়ো ভোটার। স্ক্রুটিনিতেও তেমনই ধরা পড়তেই শুরু করেছে। চম্পাহাটিতে ভুরি ভুরি ভুয়ো ভোটার। দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় 2024 লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে, যেটা গত 14 বছরে হয়নি। এটা তো হয়েছে, এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না। আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারেনি, আমি যেটা বললাম। তৃণমূলের দাবি মহারাষ্ট্র, দিল্লিতে প্রচুর ভুয়ো ভোটারের নাম তালিকায় তুলে বিধানসভা ভোটে বাজিমাত করেছে বিজেপি। এ রাজ্যেও তারা একই কাজ করতে চাইছে। বিশেষ করে সীমান্তবর্তী 3 জেলায় নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় ভোটার তালিকায় ব্যাপক কারচুপি হয়েছে। বহু ভুতুড়ে ভোটারের নাম লিস্টে তোলা হয়েছে। তৃণমূলের এই অভিযোগ বিজেপি মানতে নারাজ, কিন্তু নথি যাচাই করতেই পর্দাফাঁস। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে কয়েক হাজার ভুতুড়ে ভোটারের হদিশ মিলেছে বলে দাবি। গত বছর লোকসভা ভোটের সময় চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার ছিলেন প্রায় 19,000। নতুন লিস্টে ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে 22,400। এত কম সময়ে এত ভোটার কিভাবে বাড়ল? গ্রাম পঞ্চায়েত স্ক্রুটিনি চালাতে গিয়ে পেয়েছে ভয়ঙ্কর তথ্য। অনেক বুথেই 200 থেকে 300 জন করে ভোটার বেড়েছে বলে দাবি। অনেকেরই প্রশ্ন, এত লোক কোথা থেকে এলো? ভোটার তালিকায় থাকা অনেকের তো নামই শোনেননি বলে স্থানীয়দের দাবি। আমরা তো এরকম ব্যক্তি কাউকে এখানে দেখিও নি, কারণ আমরা তো এখানে ভোট দিই, আর আমরা পরিচিত সব মানুষজন এখানেই বসবাস করি। সকাল বিকেল সবার সাথেই দেখা হয়, আর আমি দোকানদারি করি এখানে। এইরকম এর সাথে কোনো মিল নেই। গ্রাম পঞ্চায়েতের দাবি, চম্পাহাটির ভোটার লিস্টে মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দাদেরও নাম রয়েছে। 4-5 জনের নামে একই ফোন নাম্বার। স্ক্রুটিনি ফর্ম নিয়েই পুরো বেরিয়েছি এবং আমার টোটাল এলাকায় আমার প্রায় 300-র কাছাকাছি আমার ঘর আছে। কার বাড়িতে কটা ভোটার, কটা মানুষ আমার পুরো পাই টু পাই আমার জানা। ভোটার লিস্টটা রয়েছে, তালিকা রয়েছে, তাতে যে সমস্ত নামগুলো আজকে উঠে এসেছে সবগুলোই আমার এলাকার বাইরে। এ রাজ্যে বিধানসভা ভোট 2026-এ, কিন্তু 25-এই হাওয়া গরম, ভুতুড়ে ভোটারে সরগরম। নিউজ 18 বাংলা। আর এদিকে ভুয়ো ভোটার নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস। তাদের আশঙ্কা মতোই তালিকায় ভুতুড়ে ভোটার। দক্ষিণ 24 পরগনায় ধরা পড়েছে কয়েক হাজার ভুয়ো ভোটার। আর এ নিয়েই বঙ্গ রাজনীতির হাওয়া গরম। ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেব। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে। ভোটার তালিকায় কারচুপি বিষয়টি খতিয়ে দেখতে দলের সর্বস্তরে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো তৃণমূল এগোচ্ছে। তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। তারা স্ক্রুটিনি শুরু করেছে গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাতেই দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে কয়েক হাজার ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে বলে দাবি। অভিযোগ, মালদা, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ির ভোটারদের নাম রয়েছে চম্পাহাটির ভোটার তালিকায়। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল, যারা বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে।
কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রের যে বাহিনীগুলো এজেন্সিগুলো রয়েছে তাদের মধ্যে একটা সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশন না করে অনলাইনে এই ভুতুড়ে ভোটার তোলা হচ্ছে। এটা মহারাষ্ট্রে বিজেপি করেছে, এটা দিল্লিতে বিজেপি করেছে, সেটা বাংলায় করার চেষ্টা করছে, আমরা তার প্রতিবাদ করছি। আর সেটা ধরা পড়ে যাচ্ছে বলেই এই ধরনের রাজনৈতিক কুৎসাগুলো তারা করছে। যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, সেই দলের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভুয়ো ভোটার নিয়ে সরাসরি কিছু বললেন না। এই প্রসঙ্গে তিনি এনআরসি ইস্যুতে সুর চড়ালেন, যে এনআরসি ইস্যু মেরুকরণের বড় হাতিয়ার। আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না, আসুন না সবাই মিলে বসে। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। 21টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই। না, ভুতুড়ে ভোটারের কথা তো আমরা আগাগোড়াই বলে এসেছি। এই ভুতুড়ে ভোটার দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ঠিকানা দক্ষিণবঙ্গেতে ভোটার হয়ে গেছে, এবং এই ভোটের দৌলতেই মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন। এবং এই ভোট তাড়ানোর জন্য ওঝা দরকার, সেই ওঝা হচ্ছে বিজেপি তাড়াবে এই ভোট। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে, তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। নিউজ 18 বাংলা। ফের বাঁকুড়ায় বিজেপি বনাম বিজেপি, আবারও প্রকাশ্যে বিজেপির কোন্দল, আবারও সেই বাঁকুড়াতেই। এবার মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে ক্ষোভ বিষ্ণুপুরের বিজেপি নেতা কর্মীদের একাংশের। তাদের অভিযোগ, মণ্ডল সভাপতি নির্বাচনে জালিয়াতি হয়েছে স্বজন পোষণ, যা মানতে নারাজ বিজেপির জেলা নেতৃত্ব। সঠিকভাবে নির্বাচন হয়নি। 14 নম্বর ওয়ার্ডের আমাদের বুথ সভাপতি ভোট দেয়নি, মন্ডল সভাপতি নির্বাচিত হয়ে গেছেন। জেলা সভাপতি তার নিজের কাছের পছন্দের লোককে বসিয়ে পুরো বিষ্ণুপুরটাকে জাহান্নামে পাঠাবার ব্যবস্থা করেছেন। আমরা যা দেখতে পাচ্ছি 80-90% মণ্ডল আমরা একদম সঠিকভাবে করতে পেরেছি, সেখানে কোনো ঝামেলা নেই বা কিছু নেই। যে সমস্ত জায়গায় মতের মিল হয়নি সেই সমস্তগুলোকে আমরা পেন্ডিং রেখেছি, পরবর্তী সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জঙ্গলমহলের জেলা বাঁকুড়া, এই জেলায় বারবার প্রকাশ্যে এসেছে পদ্মের কোন্দল। আবারও সেই বাঁকুড়াতেই বিজেপি বনাম বিজেপি, এবার ইস্যু মণ্ডল সভাপতি নির্বাচন। বিজেপি নেতাকর্মীদের একাংশের অভিযোগ, বাঁকুড়ার বিষ্ণুপুরে মণ্ডল সভাপতি নির্বাচনে জালিয়াতি হয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব স্বজন পোষণ করেছেন। যেভাবে দল চলছে, আমি ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিনের কর্মী হিসাবে তাতে আমি ক্ষুব্ধ। মণ্ডল সভাপতি নিয়োগের প্রক্রিয়াটি আমি 35 বছর যাবৎ এবারেই নতুন দেখলাম। সেটা আড়ালে কিভাবে হয়েছে, কাদেরকে সরিয়ে রেখে হয়েছে, এটা কিন্তু আমাদের কাছে প্রায় অন্ধকার। রাজ্য কিভাবে নির্দেশ দিয়েছেন, কিভাবে করেছেন, সেটা ওনাদের ব্যাপার। যারা সক্রিয় কার্যকর্তা, সক্রিয় কর্মী আছে, তারা সারা জীবন দলটা মন প্রাণ দিয়ে করে যাচ্ছে, অথচ দল আমাদেরকে সিস্টেম দেখায়, অথচ সিস্টেমের বাইরে গিয়ে যে সমস্ত অযোগ্য মণ্ডল সভাপতি আছে তাদেরকে নিয়োগ করে দেওয়া হচ্ছে। দলের ক্ষতি হবে, মানে ডেফিনেটলি ক্ষতি হবে। সামনে আমাদের 2026 সালে বিধানসভার ইলেকশন আছে। এই ইলেকশনটাই আমাদের কাছে মনে হয় শেষ ইলেকশন। যদি দল তার সাংগঠনিক পরিকাঠামোকে সঠিকভাবে সাজাতে না পারে, তাহলে দলের ক্ষতি হবে। আমরা যা দেখতে পাচ্ছি 80-90% মণ্ডল আমরা একদম সঠিকভাবে করতে পেরেছি, সেখানে কোনো ঝামেলা নেই বা কিছু নেই। যে সমস্ত জায়গায় মতের মিল হয়নি সেই সমস্তগুলোকে আমরা পেন্ডিং রেখেছি, পরবর্তী সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দল যেমন ইনস্ট্রাকশন দিয়েছে, ঠিক সেইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যম দিয়ে যে নির্বাচিত মণ্ডল সভাপতি এসছে। ক্ষোভ বিক্ষোভ একজন বৃহত্তর পরিবারে থাকতেই পারে, খারাপ ভাবে নিচ্ছি তাও। যখন ভোট আসে বা যখন দলের কার্যক্রম শুরু হয়, তারা আমরা সবাই একসঙ্গে কাজ। গণতন্ত্র যে সে আমার কাছে যেমন খুশি করে তার মতামত প্রকাশ করতে পারে, তবুও সে দলের মধ্যে আছে। 26-এর ফলাফল দেখবে, ভারতীয় জনতা পার্টির জয় জয়কার খালি বিষ্ণুপুর নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে।
শুধু বাঁকুড়ার বিষ্ণুপুর নয়, রাজ্যের নানা প্রান্তে বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে বিজেপি কর্মীদের অসন্তোষ দেখা গিয়েছে। কলকাতায় রাজ্য বিজেপির অফিসে এসে বিক্ষোভ দেখান দলের নেতাকর্মীরা। বিজেপি সল্টলেকের অফিসেও চলে বিক্ষোভ। এ মাসের শুরুর দিকে নদিয়া রানাঘাটে বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপির জেলা অফিসে ভাঙচুর চালান দলেরই একদল কর্মী। মণ্ডল সভাপতি নির্বাচনে তারা স্বজন পোষণের অভিযোগ তোলেন। একই স্বজন পোষণের অভিযোগ এবার বাঁকুড়ার বিষ্ণুপুরে। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। এবারে এক ঘরে রাখার হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। দলের বিশ্বাসঘাতকদের এক ঘরে করার নিদান অরূপ চক্রবর্তীর। 26-এর ভোটের আগে কর্মীদের নিদান অরূপের। বাঁকুড়ার বিকনা হাই স্কুল মাঠে সভায় হুঁশিয়ারি। পরবর্তীতে তিনি কেন এরকম মন্তব্য করলেন তার ব্যাখ্যাও দিয়েছেন। ভোটের সময় সাবধানে থাকতে হবে। অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে, সেগুলো নজর রাখতে হবে। ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর করতে যাবে তাদেরকে গ্রামে এক ঘরে করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। ভাই, দলটা করতে গেলে একটা দল করতে হবে। আমি তৃণমূল করবো আর ভোটের সময় টিকিট পাবো না, গুজু ফুসকুর চলে যাও, বেইমানি করার সাহস পাবো না। এগুলো না বললে তারা কি এখনো দলের মধ্যেই আছে? থাকতে পারে, বলা যায় কি, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমাদের সন্ধান চলছে, ওই জন্য অ্যালার্ট করে দিলাম সমস্ত কর্মীদেরকে, ভোটারদেরকে, যারা বিশ্বাসঘাতক, যারা দলের খাবে, দলের পড়বে, দলের বিরোধিতা করবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। এদিকে বেআইনি নির্মাণ ঠেকাতে গিয়ে মার খেলেন কাউন্সিলর। তমলুকে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা। পুরসভার জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ প্রতিবাদ করতে গিয়েই আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা। আমাদের 17 নম্বর ওয়ার্ডে ডালিমবাবুর পাম্পের পরে সরকারি জায়গার পরে আমাদের পৌরসভার জায়গা, ওখানে মহাদেব মন্ডল নামে একজন বাজে লোক আর কি, দুর্ধর্ষ লোক, গুন্ডা প্রকৃতির লোক, কনস্ট্রাকশন করতে গেছিল। ঠিক আছে, সেই কনস্ট্রাকশন তো হচ্ছে বেআইনি কনস্ট্রাকশন। তখন আমি গিয়ে বাধা দিয়েছি, আমার ওয়ার্ড কমিটি ছিল তারাও বাধা দিচ্ছে, সবাই বাধা দিচ্ছে। এবং আমি যখন যাই বাড়ি থেকে, আমার সঙ্গে আমার ছেলে ছিল, আমার ছেলে আমাকে মোটরসাইকেল করে নিয়ে গেছে। আর ছেলেকেও মার, আমাকেও মার। চেয়ারম্যানকে বলতে চেয়ারম্যান পুলিশ পাঠিয়েছিল, পুলিশ গেছিল, চেয়ারম্যানের কথা অনুযায়ী বন্ধ করেছে কাজ। এদিকে পাল্টা কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে অভিযোগ, দাদাগিরির অভিযোগে সরব অভিযুক্ত। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অবৈধ কিছুই নির্মাণ আমরা কিছুই করিনি। আমাদের প্রাপ্ত জায়গার উপরে আমরা লিজ কন্ট্রাক্টে জায়গা নিয়েছিলাম, লিজ কন্ট্রাক্টে জায়গা দিয়েছি, আমাদেরকে পৌরসভা দিয়েছিল, আমাদের লিজ কন্ট্রাক্টে জায়গার কাগজপত্রও ছিল। আমরা তার হিসেবেই আমরা শুধু এটা বসার জায়গা করেছিলাম, ঢালাই করে বসার জায়গা। হঠাৎ কাউন্সিলর এসে আমাদেরকে জল ঢেলে দিচ্ছে। আমরা বললি কিসের জন্য জল টানছে, কিছু ব্যাপার। একটু হঠাৎ করে এসেই কাউন্সিলরের ছেলে এসে আমাদেরকে হুম্বাই চাম্বাই দেখে মারপিট আরম্ভ করে দিল। কাউন্সিলর কী করেছে, আমার মাকে চটধর মেরেছে। ওনার ছেলে আমার নাইটি ধরে টানাটানি করেছে, নাইটি ধরে টানাটানি করে আমার গলার হাতে চেন ছিল, হাতে চুড়ি ছিল, চুড়িগুলো সব নিয়ে নিয়েছে। অবশ্যই কাজ বন্ধ করেছে। আমরা কাউন্সিলরের সবাই এসেছি, আমরা পুলিশকে কঠোর স্ট্রিকচার দেবো দোষীকে গ্রেফতার করার জন্য, অথবা কামরূপ পৌরসভা তার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। যদি সত্যিকারে অবৈধ কোনো নির্মাণ হয়ে থাকে, যদি অবৈধ নির্মাণকে রুখতে গিয়ে যদি পৌরসভাগতভাবে কাউন্সিলর গিয়ে থাকেন, সে বিজেপি হোক বা যে কোনো পার্টিরই হোক, কোনো ব্যক্তি অবশ্যই একজন কাউন্সিলর তাকে গায়ে হাত তোলাটাই অবশ্যই এটা উচিত নয়। যদি সত্যিকারে কেউ অন্যায় করে থাকে, দোষী অবশ্যই যেন সে যেই হোক, আইনের জায়গায় চলবে, বিচার হবে। গায়ে হাত তোলা বা কাউকে মারা বা এটা একেবারেই অপ্রীতিকর ঘটনা। এরকম ঘটনা কোনোভাবেই ঘটা উচিত নয়। একটু কোচবিহারের ছবি দেখাই আপনাদের। দেখুন, কোচবিহারে মাথাভাঙায় সেখানে নদীর বুকে বাঁধ, অর্থাৎ নদী দখল করে বাঁধ নির্মাণ। বাঁধের বুকে নির্মাণ আর অস্থায়ী দোকান ঘর থেকে কংক্রিটের এই নির্মাণ। বাঁধের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত সমিতি। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের চেনাকাটা এলাকা। গা ঘেঁষে বয়ে গিয়েছে নেন্দা নদী। এই নদীর বাঁধ দখলের অভিযোগ।
নদীর বাঁধেই কংক্রিটের নির্মাণ। স্থানীয়দের দাবি, নদীর বাঁধেই তৈরি হচ্ছে দোকান ঘর। এতে বাঁধ নিয়েই ভয় স্থানীয়রা। স্থানীয়দের দাবি, বাঁধের ক্ষতি হলে বর্ষায় প্লাবিত হতে পারে আশেপাশের 5টি গ্রাম। তাই অবিলম্বে বাঁধের উপরের অবৈধ নির্মাণ ভেঙে ফেলার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নদীর ভাত ভেঙে যে অবৈধভাবে যে দখলদার করতেছে, এটা যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই অবৈধ কাজ যদি না হয় আর এরপরে যে কেউ যদি করার সাহস না পায়। তবে শুধুমাত্র পাকা দোকান ঘর নয়, বাঁধের উপর গজিয়ে উঠেছে বেশ কিছু অস্থায়ী দোকানও। এ নিয়েই চেনা কাটায় চাঞ্চল্য। এখন এটা মনে করো যেভাবে কাজটা করতেছে, এটা তো আগামী বর্ষাতে অনেক ক্ষতি হতে পারে। ভাঙন তো অবশ্যই দেখা দেবে, কারণ এখানে যেরকম শুরু হয়ে গেছে মনে করো, তাহলে তো বাজারটাই নষ্ট হয়ে যাবে একদম। তো এখানে দোকান করা চলবে না বাঁধের উপরে। নদীকে তো বাঁচাতে হবে, মানুষকে তো বাঁচাতে হবে। মনে করো বাঁধ ভাঙলে তো নষ্ট হয়ে যাবে। পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি। কোন বিষয়টা? এই দোকানের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে আমাদের তরফ থেকে পরিষ্কারভাবে বার্তা দেওয়া ছিল, আপনারা ওখানে রং দল মত না দেখে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা গ্রহণ করার সেটা গ্রহণ করুন। আমাদের বিএলআরও সাহেব সরজমিনে তদন্ত করেছেন, প্রশাসনিকভাবে যা পদক্ষেপ নেওয়ার উনি নেবেন। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। এবার বীরভূমের দিকে নজর রাখি। দেখুন, বীরভূমে রাস্তার পাশে একটা ছোট্ট দোকান, আর সেই দোকানের মধ্যে অবৈধভাবে পেট্রোল পাম্প। আপনি বুঝতেই পারবেন না এটা কিসের দোকান, কিন্তু বাইরে থেকে না দেখলে বুঝলেও আপনি কিন্তু সামনে এলেই বুঝতে পারবেন যে অবৈধ পেট্রোল পাম্প। দোকানের পিছনে প্লাস্টিকের ট্যাঙ্কে জ্বালানি, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় বিপদ। তা সত্ত্বেও বোলপুরের রমরমিয়ে বেআইনি কারবার। নিউজ 18 বাংলার ক্যামেরা দেখেই দোকান কর্মী বাইক নিয়ে হাওয়া। এখানটাতে কি আছে? আমি চালাই না। কে চালায়? ও লোক আছে তার। কার লোক? আমি গাড়ি ড্রাইভার, দেখবেন আমি এরকম গাড়ি ড্রাইভার। আপনি তো তেল দিচ্ছিলেন? দিচ্ছিলাম। এই রাস্তার পাশে দোকান, সেই দোকানেই পেট্রোল পাম্প। স্থানীয়রা বলেন মিনি পেট্রোল পাম্প। দোকানের মধ্যে রাখা একটি মাত্র মেশিন, এই মেশিন থেকে দেওয়া হয় পেট্রোল এবং ডিজেল। দোকানের পেছনে তেলের রিজার্ভার, প্লাস্টিকের ট্যাঙ্কে ডিজেল আর পেট্রোল। কিভাবে রমরমিয়ে এই বেআইনি কারবার প্রশ্ন করতে দোকান কর্মী বাইক নিয়ে হাওয়া। এটা তো বেআইনি পাম্প, কিভাবে করলেন এখানটায়? এটা তো বেআইনি। কিভাবে করলেন পাম্পটা এখানে? এটা কিভাবে করলেন? কে পারমিশন দিয়েছে আপনাদেরকে? কে পারমিশন দিয়েছে? আপনি কর্মচারী, আপনি তেল বেচেন। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এখানে কি করছিলেন আপনি? কি করছিলেন এখানটাতে? এখানটাতে কি করছিলেন? কি করছিলেন বলুন? কিসের কর্মচারী আপনি? বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার রূপপুর। স্থানীয়দের দাবি, মাস 5 আগে এখানে তৈরি হয় এই পেট্রোল পাম্প। কারো কোনো অনুমতি নেই, তবু রমরমিয়ে ঘরের মধ্যে চলছে পেট্রোল পাম্প। একটাই মেশিন, সেখান থেকে দেওয়া হচ্ছে পেট্রোল এবং ডিজেল। পিছনে প্লাস্টিকের ট্যাঙ্কে জ্বালানি মজুদ, অর্থাৎ নিরাপত্তার নও নেই। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তা সত্ত্বেও অনেকে এখান থেকেই তেল ভরান, কারণ এটা গ্রামের মধ্যে, দূরে যেতে হয় না। পাম্প করতে গেলে সেখানে তার লাইসেন্স দরকার, তার ট্রেড লাইসেন্স দরকার। এগুলো তো পঞ্চায়েত থেকে নিতে হয়, তা সেগুলো কি পঞ্চায়েত জানে না? আজকে একটা দুর্ঘটনা ঘটে যায় এখানে লোকাল যে বসতিটা আছে পুরোটা শেষ হয়ে যাবে। আমি সেই বিষয়টা জানি না। যদি বেআইনি ভাবে সে পাম্পটা চালানো হচ্ছে, প্রশাসন মতন ব্যবস্থা নেবে। না, পেট্রোল পাম্পের জন্য আমার কাছে কোনো পারমিশন নেয়নি। রবিবার সকাল থেকে এই বেআইনি পেট্রোল পাম্পের খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা। রূপপুরে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। বেআইনি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়, বাজেয়াপ্ত করা হয় মেশিন এবং নানা সরঞ্জাম। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।
ডিভিসির ছাড়া জলেই বিপত্তি। বাঁধ ভেঙে খানাকুলে ভাসছে বিঘার পর বিঘা আলু চাষের জমি। কৃষকদের মাথায় হাত, চিন্তায় পড়েছেন তারা। এখন জমি থেকে আলু তোলার সময়। এই সময় ডিভিসির ছাড়া জলে বিপত্তি। বাঁধ ভেঙে ভাসছে বিঘার পর বিঘা চাষের জমি। হুগলির খানাকুলের চিংড়া পঞ্চায়েত। গত বছর বর্ষায় এখানকার বলাইচকে ভেঙে যায় মুন্ডেশ্বরী খালের বাঁধ। এর জেরে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। বাঁধ মেরামতিতে বালির বস্তা ফেলা হয়। এর জেরে চিংড়া পঞ্চায়েত এলাকায় এবার দেরিতে শুরু হয় আলু চাষ। নভেম্বরের শেষে জমিতে বসানো হয় আলু গাছ। এখন সেই আলু তোলার মরশুম। এর মধ্যে শুরু হয়েছে বোরো ধান চাষ। এই সময় প্রতিবার জল ছাড়ে ডিভিসি। সেই জলের তোড়েই রবিবার সকালে ভেঙে যায় বলাইচকের দুর্বল বাঁধ। ফলে অনেক আলু চাষের জমি ভেসে গিয়েছে। এইভাবে জলে গেলে কিন্তু এখানে যে কটা গ্রাম আছে সকল গ্রামগুলোই প্লাবিত হবে চাষের জন্য। হয়তো রাস্তাঘাট ডুববে না ঠিক কথায়, কিন্তু চাষের তো ক্ষতি হলো। আবার বর্ষায় তো যা গেল উপরন্ত আবারও কিন্তু ক্ষতি হলো। বন্যায় যে বাঁধ ভেঙেছিল সেই বাঁধ ভাঙা জায়গায় এখনো পর্যন্ত বাঁধ মেরামত হয়নি। চাষিদের এই অবস্থা। লোন নিয়ে বিভিন্ন জায়গা থেকে সুদে লোন নিয়ে, চটার সুদে লোন নিয়ে তারা আলু চাষ করেছে এবং আলু এই জলের তলায়। খানাকুলের কৃষকদের দাবি 18 ফেব্রুয়ারি ডিভিসি জল ছাড়ে। এরপরেই 20, 21 এবং 22 ফেব্রুয়ারি বৃষ্টি হয় হুগলিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই হুগলি সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। অনেকের প্রশ্ন, বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন জল ছাড়লো ডিভিসি? গত 3 সপ্তাহ ধরে চাষের জমি শুকিয়ে কাঠ। যখন চাষের জন্য জলের অভাব, তখন কেন ডিভিসি ছাড়েনি জল? আলুর জমিতে জল। এই খবর পেয়ে রবিবার চিংড়া পঞ্চায়েত এলাকায় যান খানাকুল 2 নম্বর ব্লক প্রশাসনের আধিকারিকরা। সহায়ক মূল্যে আলু কেনার আশ্বাস দেন। বাঁধটা ভেঙে যাওয়াতে অনেকটা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আলু যাতে কিনে নেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করছি। বাঁধটা যেহেতু ওটা ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে, আমি ওদের সাথে কথা বলেছি, টেন্ডার হয়ে গেছে, আন্ডার প্রসেস আছে। খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আলু জমিতে জল। পূর্ব বর্ধমানে ক্ষতিগ্রস্ত আলু জমি। আর এই আলু জমির পরিদর্শন প্রশাসনের। অসময়ে শিলাবৃষ্টিতে রায়না, জামালপুরে ব্যাপক ক্ষতি হয় আলু চাষে। মাথায় হাত কৃষকদের। মাঠেই পচে যায় আলু। আর আজ ক্ষতিগ্রস্ত জমি দেখতে আসেন কৃষি দপ্তরের আধিকারিকরা। আলু চাষ করেছে আমাদের। একটা ভাঙতে পেরেছে না? একটা ভাঙতে পারেনি। সবটাই কি জল? সবটাও জল তো একদম। সরকার থেকে যদি কিছু সাহায্য সরকার দেয়। ওনারা কথাবার্তা বলেছেন যে আমরা যতটুকু করার করব, সাধারণ গরিব চাষিরা যাতে কিছু সুরাহা পায় সেই ব্যবস্থা ওনারা করবে বলেছেন। প্রত্যেকটা জমিতেই, প্রত্যেক মৌজায়, ঠিক আছে, প্রচুর পরিমাণে বৃষ্টি এবং শিলে জমি আলু বিশাল একটা ক্ষতি হয়েছে। সেখান থেকে রাজ্য থেকে আরম্ভ করে জেলা থেকে এবং আমাদের জামালপুর এডিও সাহেবও এসেছিলেন, এসে পরিদর্শন করে গেলেন এবং যে সমস্ত কিছুই আমরা দেখলাম যে হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ঠিক জায়গায় ঠিক এই চিত্র আমরা তুলে ধরবো। কিছু একটা আশ্বাস দিয়ে গেছেন। এদিকে ডিভিসির জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুর। উদয়নারায়ণপুরের মানসপ্রিয় সুফলচক এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায়। প্রায় 500 বিঘা আলু জমি জলের তলায়। এলাকার একাধিক বাড়িও জলের তলায়। জলে ডোবা জমি থেকে মাথায় করে আলু তুলছেন কৃষকরা। গত বছরেও মুন্ডেশ্বরীর বাঁধ ভেঙে জলে ডুবেছিল উদয়নারায়ণপুরের একাংশ। জলের তলাতেই সব বার করতে পারিনি। যতটা বার করতে পারছি, এটা আলু যদি আমাকে 10 টাকা কেজি হিসেবে দিয়ে দিতে হয়, তাহলে আমি কাল থেকে 20 টাকা কেজি হিসেবে কিনবো। আপনার কি চাইছেন এখন? আমি এটা দিবনি, কারণ আমার দেওয়ার মতন ক্ষমতা নেই। এই কটা আলু আজকে আমি বিক্রি করে দিয়ে কালকে খাবো কি? ডোবার কারণ ওখানে বড় জল ছেড়েছে। বড় জলের যে ভেরি বাঁধ অল্প করে দিয়েছে, সেটা উপচে ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে এটা কাণ্ডটি হয়েছে। কমসে কম 500 বিঘা। আর বড়াইচাক মাঠে তো কিছুই নেই। আলুর সাথে আছে ধান আছে, এবার কাটা ফসল করেছে, সব ডুবে গেছে। সর্বস্ব শেষ। প্রায় 500 বিঘার মতো জমি একদম চাষিদের পাকা আলু, তারা সর্বশান্ত হয়ে গেছে এবং
চাষিরা খুবই হতাশ। না, সেচ দপ্তর ঠিক সময়ে নজর দেয়নি। জেলা প্রশাসন অলরেডি আমাদের জানিয়েছে যে সমস্ত আলু জলে ডুবে গেছে তারা যদি কাল পরশুর মধ্যে আলুটা তুলতে পারে সেই আলুটা আমরা সরকারি ন্যায্য মূল্যে দিয়ে নাম দিয়ে আমরা আলুটা কিনে নেব।